আশা করছি। আসলে তখন আসলে ব্যক্তিগত আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। সাউন্ড কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা গেলে যে কোনো একজন শুধু রেসপন্স করো যে স্যার সাউন্ড শোনা যাচ্ছে স্যার। জি, শব্দ শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে, তো ধন্যবাদ তোমাকে। আর কেউ দয়া করে আর কেউ কমেন্টস করবে না, আমি বুঝতে পেরেছি আমার কথা শোনা যাচ্ছে। তোমরা আর কেউ আমার সাউন্ড কথা শোনা যাচ্ছে এই সম্পর্কিত বিষয়ে কেউ আর কোনো কমেন্টস করবে না। আমি এখন মূল কাছে চলে যাচ্ছি। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অনলাইন পাঠদান কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম।
আমি মোহাম্মদ কামরুল আলম, প্রভাষক অর্থনীতি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আমি আজকে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান এই টপিক মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধান এই অধ্যায়টির অর্থনৈতিক ব্যবস্থা এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি আলোচনা করেছি যে অর্থনীতিতে মানুষের অভাব অসীম, কিন্তু অভাবের তুলনায় সম্পদের পরিমাণ কম। এই যে সম্পদের পরিমাণ কম, এটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। অসীম অভাব এবং দুষ্প্রাপ্যতা এই দুটো বিষয়ের কারণে তোমাকে অসীম অভাব থেকে যে কোনো একটি অভাব বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাবগুলোকে সিলেক্ট করতে হয়, অর্থাৎ তোমাকে নির্বাচন করতে হয়। এই যে তোমাকে নির্বাচন করতে হচ্ছে, এটাই হচ্ছে অর্থনৈতিক সমস্যা। এই অর্থনৈতিক সমস্যার সমাধান করতে গিয়ে তিনটি প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের। প্রথম প্রশ্ন হচ্ছে কি উৎপাদন করতে হবে এবং কি পরিমাণ উৎপাদন করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিভাবে উৎপাদন করতে হবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে কার জন্য উৎপাদন করতে হবে। এই তিনটি প্রশ্নকে একত্রে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলা হয়। একটি দেশ বা একটি সমাজ কিভাবে বা কোন প্রক্রিয়ায় এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজে বের করে বা এই তিনটি প্রশ্নের সমাধান বের করে, তাকেই বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। দেখো, এখানে আমি অর্থনৈতিক ব্যবস্থা একটা সংজ্ঞা দিয়েছি। যে পদ্ধতির মাধ্যমে কোনো সমাজ বা দেশ দ্রব্য ও সেবা উৎপাদন, সম্পদের বিনিময় ও বন্টন এবং দ্রব্য ও সেবা ভোগের মধ্যে সমন্বয় সাধন করে, তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থাৎ যে প্রক্রিয়া বা সিস্টেমে আমরা বা একটি দেশ উৎপাদন করবে, উৎপাদিত দ্রব্য কিভাবে জনগণের মধ্যে ডিস্ট্রিবিউশন করবে এবং জনগণ কিভাবে এগুলো ভোগ করবে, এই পদ্ধতিটিকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। আর বোঝার জন্য একেবারে সিম্পলি বলা যায় যে অর্থনৈতিক সমস্যা সমাধানের অর্থনীতিতে তিনটি প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই তিনটি প্রশ্ন একটি দেশ বা সমাজ কিভাবে তিনটি প্রশ্নের উত্তর দিচ্ছে, সেই পদ্ধতিটাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। একটি দেশ বা সমাজ কিভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান করছে, তার উপর ভিত্তি করে অর্থনৈতিক ব্যবস্থাকে মূলত চারটা শ্রেণীতে বা চারটা ক্যাটাগরিতে দাঁড়া করানো যায়। একটি হচ্ছে ধনতান্ত্রিক বা বাজার অর্থ ব্যবস্থা, আরেকটি হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, আরেকটি হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা এবং সর্বশেষ হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। আমি আজকে ধনতান্ত্রিক বা বাজার অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এর ভিতর দেখি তোমাদের কারো কোনো জানা আছে কিনা, আমি একটু কমেন্টস থেকে ঘুরে আসি। আচ্ছা, মারিয়া মুনা বলেছে যে অ্যাটেন্ডেন্সটা একটা নির্দিষ্ট টাইম নিতে সমস্যা নেই, আমার এই লাইভ ক্লাস চলাকালীন সময়ে তোমার যে কোনো এক সময় দিলেই হচ্ছে, কারণ আমি এটা পরে দেখতে পাবো কারা কারা রোল নাম্বার লিখে দিয়েছে। লাইভের পরে দিলে এটার কাউন্ট হবে না। আচ্ছা, আমি এই পর্যন্ত যতটুকু বলেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, ক্লাসে চলে যাই আবার। আমি বলেছি যে
তিনটি প্রশ্ন কিভাবে উৎপাদন করবে, তিনটি প্রশ্ন কি এবং কি পরিমাণ উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করবে এবং কার জন্য উৎপাদন করবে, এই তিনটি প্রশ্ন কিভাবে একটি দেশ বা সমাজ সমাধান করছে, তিনটি প্রশ্নের উত্তর বের করছে, তার উপর ভিত্তি করে সমাজকে 4 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটি বলেছি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমি এখন বলবো। প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকবে, উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তিগত মালিকানা থাকবে, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই 4টার উপর ব্যক্তিগত মালিকানা থাকবে। এবং সকল ধরনের সম্পদ, অর্থনৈতিক সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। তুমি দেখো আমি এখানে একটা ছবি দিয়েছি, প্রাইভেট প্রপার্টি নট ট্রেসপাসিং, মানে এখানে দেখো আমি বোঝাচ্ছি যে তোমার এখানে একটা ল্যান্ড আছে, ভূমি আছে, এই ভূমি মালিকানা ব্যক্তিগত, একজন ব্যক্তির অধীনে মালিক, সে আবার এখানে দিয়ে দিয়েছে তার প্রাইভেট প্রপার্টি। এটা সম্পদের মালিকানা। তারপর ভোক্তার স্বাধীনতা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় একজন ভোক্তা সবসময় স্বাধীন, সে তার ইচ্ছা মতো সে ভোগ করতে পারে, আনলিমিটেড সে ভোগ করতে পারে, ইচ্ছা হলে কোনো কিছু ভোগ নাও করতে পারে, সে যে কোনো জিনিস ভোগ করতে পারে, সেটা ভালো হোক মন্দ হোক। তার যেমন মদ খাওয়ার রাইট থাকবে, আবার তেমনি মধু বা দুধ পান করারও রাইট থাকবে। সে তার ভোগের ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বাধীন, কেউ তাকে বাধা দিতে পারবে না, এখানে সরকারের কোনো ভূমিকা থাকবে না। কেউ যদি খুব বেশি পরিমাণ ভোগ করতেছে, যে রাষ্ট্র বা সরকার এসে বলবে তুমি এত ভোগ করছো কেন, তুমি ভোগ কমিয়ে দাও, রাষ্ট্র এই কাজটা করবে না। অর্থাৎ সরকারের ভূমিকা এখানে নগণ্য বা নেই বললেই চলে। উদ্যোগের স্বাধীনতা, এটাকে আবার বলা যায় উদ্যোক্তার স্বাধীনতা বা উৎপাদকের স্বাধীনতাও বলা যায়। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনকারী বা উদ্যোক্তা যে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে। সে যদি মনে করে যে তার এখন একটা মদের কারখানা দিলে তার ব্যবসা লাভজনক হবে, সে লাভ করতে পারবে এবং মার্কেটে মদের খুব চাহিদা আছে, সে মদের ব্যবসা করবে। আবার যদি সে মনে করে যে না, অর্থনীতি এখন মধুর চাহিদা আছে অথবা ডেইরি বা পোলট্রির চাহিদা আছে, আমি সেই দিকে ব্যবসা করব, আমি সেইখানে আমার বিজনেস এনলার্জ করব, ব্যবসা করবো, সেই ক্ষেত্রে কিন্তু উৎপাদনকারী ইচ্ছে করলে ডেইরি প্রোডাকশন বাড়াতে পারে, পোলট্রি প্রোডাকশন বাড়াতে পারে, আবার ইচ্ছা করলে সে মদের কারখানা দিতে পারে। তো ক্যাপিটালিস্টিক বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উদ্যোক্তা সম্পূর্ণরূপে স্বাধীন। মুনাফা অর্জন। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা। প্রত্যেক উদ্যোক্তা বা উৎপাদনকারী কল্যাণ না, মুনাফা, অর্থাৎ সে কোন ব্যবসাটা করলে তার লাভ হবে, কোনটাতে তার খরচ কম কিন্তু প্রফিট বেশি, অথবা খরচ যাই হোক প্রফিটটা অনেক তার, সেই ধরনের ব্যবসা সে বেছে নিবে। সে এইখানে সমাজের সামগ্রিক কল্যাণ চিন্তা করবে না। এই যেমন একটু আগে আমি বলেছি যে কোনো প্রডিউসার যদি মনে করে যে সে মদ উৎপাদন করবে, মদ কিন্তু বাংলাদেশ কিংবা পৃথিবীর ম্যাক্সিমাম সোসাইটিতে, ম্যাক্সিমাম দেশে মদ একটা ভালো জিনিস না। তারপর ধরো সিগারেট, এটাও কিন্তু ভালো জিনিস না, এটা একটা হেলথ হ্যাজার্ড আছে। তারপরে কিন্তু দেখো সিগারেটের প্রচুর বিজনেস আছে পৃথিবীব্যাপী। তো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা উৎপাদনকারী মুনাফাকে টার্গেট করবে, সে মুনাফাকে কেন্দ্র করে তার ব্যবসা কার্যক্রম পরিচালনা করবে, সেখানে তার কোনো কল্যাণ, অর্থনৈতিক কল্যাণকে সে চিন্তা করবে না। তারপর আসে অবাধ প্রতিযোগিতা। যে আমি আগে বলেছি যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনকারী সম্পূর্ণরূপে স্বাধীন, সে যে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে। তারপর সে ব্যবসাটা করবে কিসের ভিত্তিতে? মুনাফার ভিত্তিতে। সে অর্থনৈতিক কল্যাণ চিন্তা করবে না। সে দুটো কাজ করতে গিয়ে প্রতিযোগিতার সম্মুখীন হবে। এই ক্ষেত্রে সকল প্রতিযোগী সমান সুবিধা পাবে এবং প্রতিযোগী সে তার
বিজনেস পলিসি ডিসিশন বা প্রাজ্ঞতা দেশে বিজনেস পরিচালনা করবে, সাথে সাথে তার প্যারালালি আরও অনেকে একই ধরনের বিজনেস করতে পারে, সেইখানে তাকে কম্পিটিশনের সম্মুখীন হতে হবে। এই ক্ষেত্রে সরকার কাউকে কোনো স্পেশাল সুযোগ বা সুবিধা বা কাউকে অসুবিধা, কারোর জন্য অসুবিধা তৈরি করবে না। অর্থাৎ গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কোনো উদ্যোক্তা যখন কোনো অ্যাক্টিভিটিস করবে, সেই ক্ষেত্রে তাকে অবাধ প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। অর্থাৎ এখানে যে কেউ যে কোনোভাবে এসে বিজনেস করতে পারবে। যেমন ধরো, এখন একটা উদাহরণ দিই, যেমন ধরো কেউ ডেইরি, বর্তমান সময়ে ডেইরি না, আমি বর্তমান সময়ে করোনাকালীন চলতেছে, এই সময়ে ভিটামিন সির উপর একটা ব্যাপক আগ্রহ তৈরি হচ্ছে মানুষের, কারণ ভিটামিন সি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন কোন উদ্যোক্তা চিন্তা করলো যে এই সময়ে লেবুর খুব চাহিদা আছে বাজারে, আমি লেবু প্রোডাকশনে যাব, লেমন প্রোডাকশনে যাব। এখন সমাজে প্রত্যেকে যদি লেবু উৎপাদন করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র বা সরকার কাউকে বাধা প্রদান করবে না, প্রত্যেকে তার ইচ্ছা মতো লেবু উৎপাদন করবে। এই যে লেবু উৎপাদন করতে গিয়ে অনেক লোক আসবে উৎপাদন করতে, অনেক উৎপাদনকারী আসবে, এখানে অবাধ প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। দাম ব্যবস্থা, গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মার্কেট সিস্টেম বা মার্কেট মেকানিজম, বাংলায় দাম ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থায় প্রত্যেক দ্রব্য ও সেবার দাম ওই দ্রব্যের যোগান এবং চাহিদা দ্বারা নির্ধারিত হবে। এখানে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। মার্কেটে যদি একটি দ্রব্যের ব্যাপক চাহিদা থাকে এবং সাপ্লাই কম থাকে, তাহলে দ্রব্যটির দাম বাড়বে। আবার যদি সাপ্লাই প্রচুর কিন্তু ডিমান্ড কম, সেই ক্ষেত্রে দাম কমবে। অর্থাৎ গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সকল দ্রব্য সেবার দাম, দ্রব্য সেবার যোগান এবং চাহিদা এই দুটো দ্বারা নির্ধারিত হবে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, অন্য কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না। এটাকে আবার বলা হয়, এই দাম ব্যবস্থাকে আবার বলা হয় অদৃশ্য হাত। অর্থাৎ অ্যাডাম স্মিথ এই যে দাম নির্ধারণ হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা, এটাকে বলা হয় অ্যাডাম স্মিথের ভাষায় অদৃশ্য হাত। অসম বন্টন, গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই অর্থনৈতিক ব্যবস্থায় অসম বন্টন হয়। এই তোমাদের প্রথমেই বলেছি, সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে। গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দেখা যায় সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকার কারণে, উদ্যোক্তার স্বাধীনতা থাকার কারণে, যেই লোকের হাতে একবার সম্পদ বেশি চলে যায়, সে ধীরে ধীরে সেই সম্পদ থেকে আরো বেশি সম্পদ তৈরি করে। এভাবে দেখা যায় যে মুষ্টিমেয় ব্যক্তির কাছে সম্পদ কুক্ষিগত হয়ে যায়, যার ফলে আয় বৈষম্য তৈরি হয়। এই যে বৈষম্য তৈরি হচ্ছে বা বন্টনটি ঠিক মতো হচ্ছে না, অর্থাৎ গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানার কারণে সম্পদের অসম বন্টন ঘটে, যার ফলে আয় বৈষম্য সৃষ্টি হয়। ধনী মানুষ আরো ধনী হয় এবং গরিব মানুষ আরো গরিব হয়ে যায়। সমাজের শ্রেণী বিভাগ, গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা এবং অসম বন্টনের কারণে সমাজে শ্রেণী বৈষম্যের সৃষ্টি হয়। এখানে যেমন খুব ধনী ব্যক্তি থাকে, আল্ট্রা রিচ পিপল থাকে, আবার খুব আল্ট্রা পোর পিপলও থাকে। অর্থাৎ খুব ধনী থাকে, খুব গরিবও থাকে, এবং ধনী পরিমাণটা সাধারণত কম থাকে,
মানে মুষ্টিমেয় ব্যক্তির কাছে সম্পদটা মূলত কুক্ষিগত হয়ে যায়। তুমি দেখো চিত্রটা দিকে খেয়াল করো, এটা কি বলা হচ্ছে যে পিরামিড অফ ক্যাপিটালিস্টিক সিস্টেম, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পিরামিড। তুমি দেখো একদম চিত্রের সবার নিচে অধিক সংখ্যক লোক, তারা মূলত শ্রমজীবী, তারা কলকারখানায় কাজ করে, তাদের উপর ভিত্তি করে সমাজে কিছু ধনী শ্রেণীর সৃষ্টি হয়। এই ধনী শ্রেণীকে সৃষ্টির জন্য, রক্ষার জন্য আবার কিছু ব্যক্তি সৃষ্টি হয়। এই দুই শ্রেণী মিলে আরেক ধরনের লোক সৃষ্টি করে, যারা মূলত বাকি সবাইকে পরিচালনা করে। তাদের উপর মিষ্টিময় কিছু থাকে যারা বাকি সবাইকে নিয়ন্ত্রণ করে, এবং তাদের কাছে মূলত সমাজ বা দেশের প্রায় সমস্ত অর্থনৈতিক সম্পদ কুক্ষিগত থাকে। অর্থাৎ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের অসম বন্টনের কারণে সমাজে বিভিন্ন শ্রেণীর সৃষ্টি হয়, যেমন দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। তো এই ছিল আজকে আমার লেকচার। আমি একটু দেখেছি তোমাদের, তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো আমাকে এই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো, আমি কমেন্টস কিছু দেখে আসি। আচ্ছা, রচনা খান, তুমি জানতে চেয়েছো দাম প্রক্রিয়াটা, তুমি হয়তো ক্লিয়ার হতে পারোনি, আমি আবার বলতেছি। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে কোনো দ্রব্য বা সেবার দাম নির্ধারিত হয় ওই দ্রব্যটির চাহিদা এবং যোগান দ্বারা। এখানে সরকারের কোনো রকম হস্তক্ষেপ থাকে না। অর্থাৎ পণ্যটি যদি বা দ্রব্যটি যদি বাজারে প্রচুর থাকে, চাহিদা যদি কম থাকে, তাহলে দাম কমে যাবে। উল্টো দিকে যদি প্রচুর চাহিদা থাকে, মানে ব্যাপক চাহিদা থাকে কিন্তু সাপ্লাই থাকবে না ওইভাবে না থাকে, সেই ক্ষেত্রে দ্রব্যটির দাম বেড়ে যায়। অর্থাৎ একটি দ্রব্যের দাম যখন দ্রব্যটির চাহিদা এবং যোগান দ্বারা নির্ধারিত হয়, তখন তাকে বলা হয় দাম ব্যবস্থা। হ্যাঁ, আমি অলরেডি এই প্রশ্নের উত্তর দিয়েছি, তারপর আমি আবার বলছি। দাম ব্যবস্থা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে একটি দ্রব্যের দাম দ্রব্যটির চাহিদা এবং যোগান দ্বারা নির্ধারিত হয়। দ্রব্যটির চাহিদা যদি অনেক থাকে, পক্ষান্তরে সেটির যোগান খুব কম থাকে, তাহলে দ্রব্যটির দাম বাড়বে। আবার যদি চাহিদা কম থাকে কিন্তু যোগান বেশি থাকে, তাহলে দ্রব্যটির দাম কমে যাবে। আর এই যে চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা দ্রব্যের দাম নির্ধারিত হচ্ছে, এটাকে আবার অ্যাডাম স্মিথ অদৃশ্য হাত বলে অভিহিত করেছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার আজকের লেকচার এতটুকুই ছিল। পরবর্তী সময়ে তোমার এই লেকচার, আমি পরবর্তী সময়ে এই অধ্যায়ে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা বাসায় থাকবে, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবে যখন তুমি বাইরে বের হবা। আর তোমাদের কিন্তু সরাসরি ক্লাসে না এসে যাতে ক্লাস করতে পারো, সেই জন্যই অনলাইনের ব্যবস্থা করা হয়েছে। তোমরা নিয়মিত অনলাইনে ক্লাসগুলো দেখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।